হ্যালো। আচ্ছা, ওই মেসির ভারত সফর ঘিরে চাঞ্চল্যকর তথ্য জানালেন আয়োজক। তো মেসি তো কিছুদিন আগে ইন্ডিয়াতে আসলো। তো ওইখানে নানা রকম মানে অনেক কাহিনী হয়েছে। তো এই ব্যাপারগুলো নিয়েই আজকে কথা বলবো আর কি। তো ব্যাপারগুলা আপনারা হয়তো অনেকে অনেক কিছু জানেন। তো যাই হোক, আমি আরো বিস্তারিত বলার ট্রাই করব। তো সম্প্রতি ভারত সফর করেছেন ফুটবল তারকা লিওনেল মেসি। এ সফরে তাকে কত টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে তা জানিয়েছেন অনুষ্ঠানের মূল আয়োজক স্বতন্ত্র দত্ত, জেরায় তিনি এছাড়াও আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। আমি বলে রাখি, এইখানে হচ্ছে কলকাতার ইডেন গার্ডেনে হচ্ছে একটা প্রোগ্রাম হয়। তো ওইখানে আপনার মেসি তো যাওয়ার পরে আসলে ওই সবাই হচ্ছে মেসিকে দেখতে পারে নাই। এই বিষয় নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করা হয়েছে। যারা টিকিট কাটছে তারা দেখতে পারে নাই। অনেক নায়ক নায়িকারা যারা আছে ওরা হচ্ছে গিয়ে মেসির সাথে ছবি তুলছে বা আলাপ আলোচনা করছে। তো দর্শকদের এই ক্ষোভের কারণেই হচ্ছে গিয়ে আপনার আয়োজককে মানে গ্রেপ্তার পর্যন্ত করা হয় আর কি। তারপর হচ্ছে পুলিশের কাস্টডিতে থেকে ও বিভিন্ন রকমের তথ্য দেওয়ার ট্রাই করছে, এগুলা তথ্যগুলো দিচ্ছে আর কি। তো ওই তথ্যগুলাই হচ্ছে আমি শেয়ার করতেছি। যেমন তদন্তকারী দলকে তিনি জানান, মাঠে উপস্থিত বীরের আচরণে মেসি অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন এবং নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানের যে স্থল ওটা ত্যাগ করছেন। তো এটা তো আসলে স্বাভাবিক। তো একজন বড় প্লেয়ার আসছে, তো ও খেলবে বা এখানে কিছু অ্যাক্টিভিটিস দেখাবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে দেখানোর আগেই ওরা হচ্ছে চলে যাইতে হয়েছে আর কি। যাই হোক, তো এই ব্যাপারটাই। আর মূলত হচ্ছে বেশি আচ্ছা। আর ওরে নিয়ে এত মাতামাতি ইন্ডিয়া তো সবসময় করে। দাদা বাবুরা তো অনেক সময় অনেক কটূক্তি কথাবার্তা বলে বাংলাদেশের লোকজন নিয়ে। তো এই আর কি। তো তারা নিজেরা আইনাও হচ্ছে ঠিকঠাক মতো মেসিরে যেটা করা দরকার ছিল ওইটা করতে পারে নাই। তো ওরা কিন্তু খুব দেখলাম যে খেলার মানে প্রোগ্রামের পরে সবাই খুব উত্তেজিত ছিল যে কি কারণে এমনটা হইলো বা কি। তো এগুলোর জন্য ওরা হচ্ছে অনেক জবাব দিতে চাইছে। অনেক হচ্ছে টাকা যে টাকা দিয়ে হচ্ছে গিয়ে আপনার টিকিট ক্রয় করছে ওই টাকা ফেরত চাইতেছে। তো এটা আদৌ দিবে কিনা তা তো জানি না। তো এখন তো এমন হয়ে গেছে, টাকা একবার নিলে আর দেওয়ার কোনো নাম থাকে না। যাই হোক, ওরা সার্ভিস দেওয়ার জন্য টাকা নিছে বা মেসিরা আনবে এই জন্য টাকা নিছে, কিন্তু ওরা এই ব্যাপারটা হচ্ছে ঠিক মতো করতে পারে নাই। তো টাকা পয়সার ব্যাপারটা আসলে ওরাই ভালো বুঝবে। তো মেসির এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে এখানে আরো অনেক কিছু বলা হয়েছে। তো এসআইটি সূত্র আছে একটা, ওইখানে এসআইটি সূত্রে জানা গেছে মেসির বিদেশি নিরাপত্তা রক্ষীরা আগেই আয়োজকদের জানিয়ে দিয়েছিলেন তিনি পেছন থেকে স্পর্শ বা জড়িয়ে ধরা পছন্দ করেন না। মানে মেসি চান না কেউ ওরে আইসা পিছন থেকে জড়িয়ে ধরুক বা স্পর্শ করুক। এই ব্যাপারটা হচ্ছে মেসি পছন্দ করেন না। কিন্তু বারবার মাইকিং করা সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি। মাঠে মেসিকে যেভাবে ঘিরে ধরে আলিঙ্গন করা হয় তা বিশ্বকাপ জয়ী ফুটবলারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল বলে তদন্তকারীরা জানাইছে আর কি। যাই এখন ও হচ্ছে গিয়া ওর মতো করে একটা বক্তব্য পেশ করলো যে মেসি আসলে এই ব্যাপারটা পছন্দ করে না। তো এই জন্য হচ্ছে ও এখানে থাকতে চায় না আর কি। তো এখন আসলে মূল ব্যাপার সেখানে কি হয়েছে না হয়েছে ওটা তো আসলে ওরাই ভালো বুঝবে। তো এখন আচ্ছা, দেখে এখানে একটা আহ, আহ, আহ,
দিনকাল কেমন যাচ্ছে আপনার? তো আপনার ফোন এমবিআ নাম্বার দেয়া যাবে? আমি একটু কথা বলার জন্য তোর সাথে ট্রাই করতেছি। একটু কথা বলতে আচ্ছা, যাই হোক, তো ওইখানে একটা ওই দেখো, আমরা টপিকে ছিলাম হচ্ছে ওই মেসির ব্যাপারে আর কি। তো এই গ্রহণযোগ্যতা ছিল বললেন। আচ্ছা, অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসির একেবারেই কাছাকাছি দেখা যায়। ছবি ও ভিডিওতে দেখা যায় তিনি মেসির কোমরে হাত রেখে ছবি তুলছেন। অভিযোগ উঠেছে নিজের প্রভাব খাটিয়ে তিনি আত্মীয় ও ঘনিষ্ঠদের মাঠে প্রবেশের সুযোগ করে দেন আর কি। এই তদন্তকারীরা জানিয়েছেন কীভাবে এত বিপুল সংখ্যক মানুষ মাঠে ঠেকাতে অনুমতি পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তো শুরুতে মাত্র 150টি গ্রাউন্ড পাস ইস্যু করা হয়েছিল, কিন্তু একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি স্টেডিয়ামে পৌঁছানোর পর সেই সংখ্যা 3 গুণ হয়ে গেছে। মানে ওরা বলছিল যে 150 জনের মতো ঢুকতে পারবে, তো সেই জায়গায় 3 গুণ হয়ে গেছে আর কি। এই হচ্ছে ব্যাপার। এখন মোটামুটি ভালোই। আচ্ছা, তো এনডিটিভি জানিয়েছে আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। দত্তের দাবি মেসির ভারত সফরের জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয় 79 কোটি টাকা। এর কর হিসেবে ভারত সরকারকে দেওয়া হয় 11 কোটি টাকা। মোট আয়োজনের খরচ প্রায় 100 কোটি টাকা। তার মধ্যে 30% এসেছে স্পন্সরদের কাছ থেকে এবং আরও 30% এসেছে ওই টিকিট বিক্রির কাছ থেকে আর কি। এখানে টিকিট বিক্রি করা হয়েছে ওইখান থেকে আর কি। যাই হোক, তো ওইখানে অনেক অনিয়ম ছিল, তো যার কারণে হচ্ছে মেসির ওই দিনটা ভালো যায় নাই। পরে অবশ্য ইন্ডিয়ার অন্যান্য স্টেটে গেছে, ওইখানে ভালোভাবেই সব কিছু কন্ট্রোল করতে পারছে। তারপর হচ্ছে এসআইটি জানিয়েছে দত্তের জব্দ করা অ্যাকাউন্টে 20 কোটির বেশি টাকা পাওয়া গেছে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। দত্ত দাবি করছেন এই টাকাও টিকিট বিক্রি ও স্পন্সরশিপ থেকে পাওয়া আয়। তদন্তকারীরা সেই দাবি যাচাই করে দেখবেন। যাই হোক, তো ওদের হচ্ছে এই মেসি কাণ্ড নিয়ে অনেক কিছুই হয়েছে। তো দেখি মেসির ব্যাপারে আর কি কি আসে বা কি। ওকে, আপনি থাক। কল দিব। তো একজনকে কল দেওয়ার কথা। আজকে তালুকদার আচ্ছা, এখানে আর কি যাই হোক, এখানে হচ্ছে
আর কি বলা যায়, স্বর্ণপদকের ঋতু, আচ্ছা ওসমান মালয়েশিয়া। আচ্ছা মেসির এই কাণ্ড থেকে তো গেল, তারপর হচ্ছে আচ্ছা মেসির সফরে অবিশ্বাস্য আয় মেসির, জানা গেল কে কত পেলেন। তো এই ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে, আলোচনা সমালোচনা বলেন যাই বলেন, তো এগুলো তো সবসময় হয়। তো মেসির ব্যাপারেও অনেক কিছু আসছে এখানে, তো আমরা ওইগুলো জানার ট্রাই করব। আর লিওনেল মেসি তো গতবারে বিশ্ব চ্যাম্পিয়ন, ওরা চ্যাম্পিয়নশিপ ট্রফি পাইছে। তো এবার দেখা যাক 2026 সালের আসরে তারা কি করতে পারে, ওটা তো আসলে সময় বলে দিবে আর কি। তো এবার আর্জেন্টিনা আছে, ব্রাজিল তো আছেই থাকে, তারপরে স্পেন, ফ্রান্স, ওরা মোটামুটি খুব ভালো দল আর কি। দেখা যাক কারা এবার বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে, এই ব্যাপারটা আসলে সময় আসলেই বোঝা যাবে আর কি। তো আর কি বলা যায়, কে আচ্ছা এই গেল ব্যাপার। তারপর আসলো আচ্ছা ভিডিও এডিট করতেছিলাম, ওটাতে ফিল্টার ইউজ করব ফেভারিট থেকে ব্লু গ্রে। তো এটা আমি পুরো ভিডিওতে টাইনা দিলাম, টাইনা দেওয়ার পরে আচ্ছা ব্লগ, তো ব্লগ টাইপের করলে এগুলা ভিডিও ইফেক্ট, ট্রানজিশন, নয়েজ দিয়ে দিব। ওকে ডান। এরপর হচ্ছে আমরা একটা ব্যাপার পুরোপুরি শেয়ার করার আগেই বিভিন্ন কাজে এটা ওইটা, তা আমি আজকে পুরো ব্যাপারটাই আলোচনা করব, দেখি কত দূর করা যায় বা কি। 1 2 3 4 5, আচ্ছা এটা দিলাম এখানে, দেওয়ার পরে এটা NFL এর এটা এক্সপোর্ট দিয়ে আমি আপনাদেরকে বাকি গল্পটুকু শোনাই। ওই এক্সপোর্ট দিয়ে দিলাম। আচ্ছা তো আমরা ছিলাম হচ্ছে ভারত সফরে অবিশ্বাস্য আয় মেসির, তা জানা গেল কে কত পেলেন, এই ব্যাপারটা আর কি। বেশ কিছুদিন আগে ভারত সফর করেন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, এরপর দিল্লি, ভারতের বিভিন্ন শহরে ব্যস্ত সময় পার করেছেন তিনি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও ডিপলের মতো তারকারা। বাণিজ্যিক উদ্দেশ্যে ইন্টার মায়ামির তারকা এই সফর করেন। ভারত সফর থেকে মেসি বড় অঙ্কের অর্থ আয় করেছেন, যা শুনলে যে কেউ চমকে উঠবে। তো বড় প্লেয়ার অবশ্যই অনেক টাকা পাবে। ভারতের বার্তা সংস্থায় বলা হয়েছে যে পাইছে টোটাল 89 কোটি রুপি, আর ভারতের সরকারকে দেওয়া হয়েছে 11 কোটি রুপি কর হিসাবে আর কি। কলকাতার ঘটনায় আটক প্রধান আয়োজক আর শত্রুজ দত্তকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পাওয়া গেছে। তো ভারতের একটা বিশেষ তদন্ত দল আছে, ওরা হচ্ছে এই জিনিসটা বের করছে আর কি। তো উল্লেখ্য যে আচ্ছা এত অর্থের যোগান কীভাবে পেয়েছেন সেই প্রশ্নের উত্তরে যে আটক হয়েছে আয়োজক, ও বলছে যে 30% টাকা পেয়েছেন স্পন্সরদের কাছ থেকে, আর 30% এসছে টিকিট বিক্রি, আর হচ্ছে একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে 20 কোটি রুপি পাইছে এর টাকার উৎস হিসাবে। বিভিন্ন কই থেকে কি আইছে না আইছে এগুলো ব্যাপার আর কি, এগুলো জানার ট্রাই করতেছে। তো এর মধ্যে তো নানা বিতর্ক হয়েছে। তো দেখা গেছে ইডেন গার্ডেনে লুটপাট পর্যন্ত হয়েছে ইন্ডিয়াতে। তো ওরা আসলে বিক্ষুব্ধ জনতা হচ্ছে আপনার এই কি করবে, ওরাও দেখতেছিল যে ওরা মেসিকে দেখতে আসছে কিন্তু দেখতে পারতেছে না। তো এই জন্য হচ্ছে ওরা বিভিন্ন কিছু ভাঙচুর, অনেকে অনেক কিছু নিয়ে যাইতেছিল। তো এই আর কি ব্যাপারটা। তো যাই হোক, এর মধ্যে অনেক কিছুই অনেক সময় অনেক তথ্য বের হয়ে আসে। তো মেসির এই ব্যাপারটা আসলে
মেসি আর কখনো, মেসি তো সব ব্যাপারগুলো দেখছে অবশ্যই, এরপরও আর কখনো মানে ইন্ডিয়াতে আসবে কি না এটা নিয়ে একটা সন্দেহ থাইকা যায়। তো ধরেন আপনি কোথাও গেলেন বেড়াইতে বা কোনো একটা সফরে, ওইখানের অভিজ্ঞতা যদি আপনার ভালো না হয়, সেখানে আপনি অবশ্যই তো আর যাবেন বলে মনে হয় না। তো এই আর কি। এইখানে কি এলো আচ্ছা, উল্লেখ্য, নানা বিতর্কের ঘটনার মধ্য দিয়ে শেষ হয় বিশ্বকাপ জয়ী ফুটবল লিওনেল মেসির ভারত সফর। শেষ দিকে বড় ধরনের কোনো অঘটন না ঘটলেও মেসির সফরের শুরুটা হয়েছিল বিশৃঙ্খলা, বিতর্ক ও গন্ডগোল দিয়ে। আর্জেন্টাইন এই কিংবদন্তি ঠিকভাবে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামে ভাঙচুর ও লুটপাট চালায় সমর্থকরা। এই ঘটনার জন্য মেসিকেই দায়ী করেছেন ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল গাভাস্কর। হ্যাঁ, মেসি আসছে না, আয়োজকরা হচ্ছে এটা ওইটা ঠিক মতো করতে পারে না, ওইটা দোষ না, দোষ হচ্ছে গিয়ে মেসির। যাই হোক, যত দোষ নন দোষ, এই টাইপের একটা কথা আছে না, ওই টাইপের। তো এখানে আসলে মেসির দোষ দেওয়া তো লাভ নাই, ও তো আর জান না বা কি ইন্ডিয়ান কালচার কেমন বা কি। তো ওরা এমন করছে, এটা ওদের নিজেদের দোষের কারণে হয়েছে। তো এই দোষ যদি এখন যে হচ্ছে আয়োজকের উপর দোষ না দিয়ে যদি এখন বলা হয় যে হচ্ছে আপনার গেস্টের উপরেই দোষ চাপাই দিলে এই ব্যাপারটা কেমন দেখা যায়। দেখো, ওই ব্যাপারগুলোই ওরা বলা হয়েছে, তো ওইটা তো আসলে এখানে মেসির দোষের কিছু তো দেখি না, কারণ ও তো আর জানতো না যে এমন হবে বা কি। তো যারা হচ্ছে হোস্ট মানে তারা হচ্ছে আপনার এই ব্যাপারগুলো কন্ট্রোল করবে, তো এটাই তো স্বাভাবিক ছিল। তো এখন এখানে উল্টাও হয়েছে আর কি। যাই হোক, তো ওরা আসলে কখন কি বলে তো বলা খুব মুশকিল। তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা কতটুকু করা উচিত বা উচিত না, এটা তো আপনারাই ভালো জানেন। হচ্ছে গাভাস্কারের দাবি হচ্ছে মেসি নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। কিংবদন্তি এই ক্রিকেটারের মতো মেসির যতক্ষণ মাঠে থাকার কথা ছিল ততক্ষণ তিনি থাকেননি। এর আগের স্টেডিয়ামে ভাঙচুর লুটপাটের জন্য মেসিকে দায়ী করেন গাভাস্কর। এ প্রসঙ্গে তিনি বলছিলেন, কলকাতা স্টেডিয়ামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সময় লিওনেল মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় সবাইকে দোষারোপ করা হলেও তাকে করা হচ্ছে না, যিনি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তার যদি 1 ঘন্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি যদি সময়ের আগে চলে যান, তবে যারা অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন তাদের জন্য একটা হতাশা। আচ্ছা, এটা হতাশা। তাহলে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই। তো এখানে বলা হয়েছে মেসি নাকি 1 ঘন্টা থাকবে, এমন একটা কথা বলা হয়েছিল। তো 1 ঘন্টা থাকে নাই বা থাকতে পারে নাইও। এইখানে তো ভাঙচুর লুটপাট শুরু হয়েছে, তো কীভাবে থাকবে? তো স্বাভাবিক ব্যাপার। এখন এই ব্যাপারগুলো আসলে ইন্ডিয়ান মিডিয়া কীভাবে তুলে ধরে বা কীভাবে তুলে ধরছে, তো ওরাই ভালো বলতে পারবে। তো যাই হোক, ইন্ডিয়ান ব্যাপারগুলো আমরা ওইভাবে না বলি, ওরা ওদের মতো আছে, ভালো আছে। যাই হোক, তো লিওনেল মেসি হচ্ছে আগামী বিশ্বকাপে তো খেলবে, তখন খেলা দেখা যাবে ওর। দেখা যাক তখন ওই খেলায় কি হয় বা না হয়, এগুলো তো বুঝতে পারবো। আর হচ্ছে গিয়ে নো কমপ্লেন ইস্যুস, ওকে ডান। সিলেক্ট, ওকে 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 ওকে, ডান ডান ডান। চেকিং টাইম। আচ্ছা, পাবলিকলি এটা হচ্ছে না, 7টার সময় দিলে 21, 7টা PM। ওকে, ডান। আচ্ছা, যাই হোক, আমরা ছিলাম হচ্ছে এরপর কই কই আচ্ছা, এইখানে হচ্ছে আরেকটা জিনিস বাকি দেখার। এটা গেল, দিলাম কাইটা। তারপর হচ্ছে
রহমান হুদাই, আচ্ছা গেমস নিয়া কার্লব ওইটা অত একটা ESPN এর একটা নিউজ আছে আর কার্লব যাই হোক এটা আমরা দিতে থাকি। ম্যাজিক ক্যাপস আমরা এই ভিডিওতে চলে যাই, গিয়ে আছে ভিডিও অ্যাভাটার 45 পর্যন্ত, ওকে রান হয়ে যাবে। দেখি স্ক্রিপ্ট লিওনেল মেসির ব্যাপারে আর কিছু জানার আছে কিনা আপনাদের, বা আমি এই তথ্য আর কি দিব, যা বলার তা তো বললামই, এর বাহিরে আর কিছু আছে বলে মনে হয় না। তারপরেও দেখি আর কি অ্যাড করা যায় এটার সাথে। ফিফা দা বেস্টে কাকে বেছে নিলেন মেসি, তো বললাম। আর সুয়ারেজ মেসিকে ফেরানোর লক্ষ্য বার্সার অবধির, মেসি কি আবার বার্সেলোনায় আসবো কি না এটা নিয়ে একটা কথা হয়েছে, যে মেসিকে ফেরানোর লক্ষ্য বার্সা সভাপতি পদপ্রার্থী মার্ক সিরিয়ার, তাইলে মেসিকে আবার আসবে নাকি। আগামী বছরের বার্সেলোনা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন লিওনেল মেসিকে ক্লাবে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন, এমন ঘোষণা দিয়েছেন। কে দিছে ঘোষণা? প্রেসিডেন্ট পদপ্রার্থী মার্ক সিরিয়া। বর্তমান সভাপতি হুয়ান লপোর্তার মেয়াদ শেষ হবে 2026 সালে আর কি। তো মার্চ থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, আর সেই নির্বাচনে লাপোর্তার বিপক্ষে লড়বেন সিরিয়া। 2021 সালে বার্সেলোনা ছাড়লেও মেসি এখনও ক্লাব রাজনীতির বড় একটি আলোচ্য বিষয়। সম্প্রতি ইন্টার মিয়ামিকে প্রথম MLS কাপ জেতানোর পর আবারও আলোচনায় ফিরেছেন আর্জেন্টাইন এই মহাতারকা আর কি। তো যাই হোক, নিজের প্রার্থিতা ঘোষণার অনুষ্ঠানে সিরিয়া বলেন, আমরা চাই ক্লাবের কিংবদন্তির সম্মানের সঙ্গে ফিরুক, লুকিয়ে চুকিয়ে নয়। মেসি এই ক্লাবের অবিচ্ছেদ্য অংশ। মেসি হচ্ছে এই ক্লাবের অবিচ্ছেদ্য অংশ বলা হয়েছে। ওর বলার কারণ হচ্ছে ও তো আসলেই খুব ভালো প্লেয়ার, এই আর কি। আর তিনি আরও যোগ করেন, মেসি বার্সেলোনার সম্পর্ক হওয়া উচিত মাইকেল জর্ডান ও নাইকের মতো, শুধু মাঠে নয়, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক, স্পন্সরশিপ এবং লা মাসিয়ার খেলোয়াড় উন্নয়ন সব ক্ষেত্রেই এই সম্পর্ক কাজে লাগানো সম্ভব, এই আর কি। তো এই ব্যাপারগুলো এখানে বলা হয়েছে। তো আর হচ্ছে সিরিয়ার মতে ক্লাবের আর্থিক সংকট কাটিয়ে উঠতেও মেসির ভূমিকা গুরুত্বপূর্ণ। তার মানে ও মেসির আনবে, ওরা হচ্ছে আর্থিক সংকট কাটায় ওঠার জন্য, এই একটা বিষয় এখানে রয়ে গেছে। তো ক্লাব ইতিহাসের সেরা যে ফুটবলার থাকে বা ওদেরকে তো অবশ্যই দলে নেওয়ার ট্রাই করে। তো লিওনেল মেসি হয়তো আবারও বার্সেলোনায় ফিরবে, বার্সেলোনায় খেলবে, এমনটাই দেখা যাবে, এমনটাই প্রত্যাশা করি আমরা সবাই। তো যাই হোক, দেখা যাক পরবর্তী কি হয়। তবে বাস্তবতা হলো 38 বছর বয়সী মেসি সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে ফেলেছেন। আচ্ছা, ওইদিকে আবার চুক্তি নবায়ন করে ফেলছে লিওনেল মেসি 2028 সাল পর্যন্ত। তার মানে 26, 27 পাইতেছে না, 28 পাইতেছে না, 28 সাল পর্যন্ত হয়ে গেছে। ফলে খেলোয়াড় হিসেবে তার বার্সেলোনার ফেরা আপাতত কঠিন বলেই মনে করা হচ্ছে, যদিও ক্লাবের সঙ্গে কোনো না কোনো ভূমিকায় তাকে সংযুক্ত করার আগ্রহ স্পষ্ট। যাই হোক, এই ব্যাপারগুলো আসলে ওই খেলার অভ্যন্তরীণ বিষয়, তো এগুলা আসলে পরে বলা যাবে বা বোঝা যাবে কি হয় না হয়। মেসির 2021 সালের বিদায়ের সময় তৎকালীন আর্থিক সংকটের কারণে তার সঙ্গে বার্সেলোনার সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে ওঠে। সেই ক্ষত সারাতে হচ্ছে বর্তমান সভাপতি
লাপোতা ক্যাম্প নত মেসির ভাস্কর্য স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন। তবে সিরিয়া মনে করেন শুধু সম্মাননা যথেষ্ট নয়। তো সম্মাননা শুধু যথেষ্ট নয়, এরপরে আরও কিছু অ্যাড করবে আর কি। তো আর কি অ্যাড করতে পারে ওই বিষয়গুলো আমরা অবশ্যই এখানে জানবো। তো দেখি, মূর্তি বা বিদায়ী ম্যাচ দিয়ে মেসিকে ফেরানো সম্ভব নয়। প্রয়োজনে এমন একটি চুক্তি সেখানে চুক্তি করতে হবে যেখানে বিশ্বের সেরা ক্রীড়াবিদ বার্সেলোনার সবচেয়ে বড় দূত হয়ে উঠবেন, এটি বলেছেন তিনি। তো উল্লেখ্য, গত নভেম্বরে গভীর রাতে ক্যাম্প নুতে মেসির উপস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিন বার্সেলোনায় ফেরার ইচ্ছা নির্বাচনের আগে এই আলোচনার জোরালো করে তুলেছে আর কি। তো মেসিরে নিয়ে হচ্ছে খুব টানপোড়েন চলতেছে, মেসিরে কে কোন ইয়েতে নেবে বা কি। তো সবাই চাইতেছে মেসিরে নেওয়ার জন্য। তো দেখা যাক এখন মেসি কি 2028 সাল পর্যন্ত যেহেতু ইন্টার মিয়ামিতে স্বাক্ষরিত হয়ে গেছে, এখন এর আগে ফিরবে বইলা মনে হয় না। তারপর দেখা যাক ওরা তো এখন কি করে না করে, বা খেলার নিয়ম কানুন ওইগুলোর মধ্যে কোনোভাবে কোনো কিছু করা যায় কি না, তা আসলে সময় বলে দিবে। তো যাই হোক, এই ব্যাপারগুলো একটু আলোচনা করার জন্য। তো এখন মূল ব্যাপার হচ্ছে কি আপনার মেসি ফিরবে কি ফিরবে না, এটা তো মেসির একার সিদ্ধান্ত না। এখানে আসলে ওই যেই ক্লাব কিনা নিছে ওদের একটা সিদ্ধান্ত থাকে, ওরা ছাড়বে কি না। না ছাড়লে তো মেসি অবশ্যই আসতে পারবে না। আর চুক্তিপত্র তো ওইভাবেই করা যে চাইলেই চুক্তি এখন ভঙ্গ করতে পারবে না। তো চুক্তি যতদিন করা আছে 2028 সাল পর্যন্ত, ওই পর্যন্ত লিওনেল মেসির হচ্ছে ওই ক্লাবে খেলা লাগবে, ইন্টার মিয়ামিতে। আচ্ছা, আমি আরেকটা ভিডিও এক্সপোর্ট করে নিই। Ctrl+C, Ctrl+V, ওকে, ডান। ওকে, তো এই হচ্ছে মূল ব্যাপার, মূল আলোচনা। তো আর বেশিক্ষণ আমি এই ব্যাপারগুলো নিয়ে পেঁচাবো না। তো মেসির এইগুলা তো গেল। আর ও বাবা, ভারতকে নাকানি চুবানি খাইয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়নে পাকিস্তান। আচ্ছা, 19 সম্ভবত, হ্যাঁ ওরাই হওয়ার কথা। বিপিএল এর টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে, কীভাবে কিনবেন এটা ওইটা বলা হইতেছে। তো খেলা নিয়ে মূলত আমি প্রায় সময় আলোচনা করি। তো এইখানে আমি মূলত আপনাদের সাথে এই খেলাধুলা বা এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করব হয়তো। তো বিশেষ কিছু সময় হয়তো আপনারা দেখবেন যে আমি খেলাধুলার বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতেছি, এই আর কি। তো সেট দ্য পেয়ার্স, আচ্ছা এটা আমি একটু করে নেই, কপি। আচ্ছা, এটা হচ্ছে নো, ওকে। যাই হোক, তো খেলাধুলা নিয়েই আমি বিশেষ করে মোটামুটি ওই টুকটাক আলোচনা করি, খেলাধুলা, আবহাওয়া এগুলা নিয়ে আর কি। তো ওকে, যাই হোক, তো আমি একটা জিনিস আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে আর এই ব্যাপারগুলো না আগাই। লিওনেল মেসি সম্পর্কে আপনারা কেউ যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ট্রাই করব মানে ওর সম্পর্কে টুকটাক কিছু তথ্য দেওয়ার জন্য, যেগুলো আমি জানি আর কি মোটামুটি, বা কোনো গণমাধ্যম থেকে হোক বা যাই হোক। তো ওইগুলা থেকে আমি ট্রাই করব লিওনেল মেসি সম্পর্কে আপনাদের সাথে এই আলোচনা করার জন্য।
তো এসপি হোয়াট ইজ স্পোর্টস নিউজ মূলত স্পোর্টস। আচ্ছা, তো এই ছিল কথাবার্তা আজকের মতো আমি আর এগুলা বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পার্টে অবশ্য দেখা হবে। এখানে বিদায় নেওয়ার মতো ওই কিছু নাই তেমন। আর হচ্ছে মেসির ভারত সফর ঘিরে চাঞ্চল্যকর তথ্য জানলেন আয়োজক। ওই যেটা বললাম যে মেসিরে আনার পরে হচ্ছে বিভিন্ন অনিয়ম দেখা গেছে, তো এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো ওই আর কি, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আপনাদের সাথে আমি হয়তো সামনে আলোচনা করব। তো এই আলোচনাগুলো কতটুকু ফলপ্রসূ হবে বা কি জানি না আমি, তবে আমি যেটুকু পাবো তথ্য ওইটুকু আপনাদের সাথে শেয়ার করব আর কি। এই তো হ্যালো। আচ্ছা, পরবর্তীতে একটা নিউজ বানাইতে গিয়া দেখলাম যে ইউএসের ইগল বিটস কমান্ডার্স আর কি। তো ইউএসের ওরা তো মূলত ওই আমরা যেটা রাগবি বলি, ওরা তো হচ্ছে গিয়ে যে নারিকেলের মতো বল, ওটা ওরা ফুটবল বলে থাকে। তো এই আর কি। আচ্ছা, আমরা মেসির বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করলাম। বাংলাদেশকে আচ্ছা, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আবার কি হলো এটা দেখি একটু। এখানে শিরোনামে ছিল বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব। নেওয়ারই কথা। সৌদি আরব তো ক্রিকেটার না এমতি, আর বাংলাদেশের প্লেয়ারদের যা অবস্থা, যাক নেক মন চাইলে, আমাদের কোনো দাবি নাই। তো কোন কোন ক্রিকেটার নিব, কারে কারে পছন্দ হয়েছে কে জানে এগুলা। দেখি একটু কন্টেন্টটা পয়রা দেখলেই বোঝা যাইব। আসলে ফুটবলের মতো ক্রিকেটের উন্নতি করতে বদ্ধপরিকর সৌদি আরব। আচ্ছা, সৌদি আরব তো ফুটবলে খুব ভালো মোটামুটি। গত বছর বিশ্বকাপ দেখলাম প্রথম ম্যাচে হচ্ছে ওই যে আর্জেন্টিনাকে ওরা হারাইলো, যদিও শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপ জয়লাভ করছে। তো ওই দিন খেলাটা বুঝতে পারিনি যে এমন একটা হইব, এত প্রেডিকশন ছিল না। ভাবছিলাম হয়তো আর্জেন্টিনা জিতবো। আর প্রথম আর্জেন্টিনা হচ্ছে হারার পরে এটাও চিন্তা করি নাই যে ওরা বিশ্বকাপ জিতবো। এখানে অনেক কিছুই অপ্রত্যাশিত হয়ে গেছে। তো ওই দিনের খেলাটা মনে আছে আমার ভালোই, দেখছিলাম তো মনোযোগ দিয়ে খেলা পুরোটা। আর স্বল্প সময়ে হচ্ছে ভালো দল গঠনের লক্ষ্যে উপমহাদেশ এবং আশেপাশের দেশগুলো থেকে ক্রিকেটার নিয়ে নাগরিকত্ব দিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তো সৌদি আরব হচ্ছে এখন চাইতেছে ওরা ক্রিকেটে তো ভালোই, ফুটবলে তো ভালোই, এখন ক্রিকেটেও হচ্ছে ভালো করার জন্য আশেপাশে যে দেশগুলো আছে ওইখান থেকে ওরা প্লেয়ারদের নিয়ে হচ্ছে নাগরিকত্ব দিবে। তো এই সুযোগ সুবিধাগুলো এখন অনেকেই হয়তো নিজের দেশ ছেড়ে ওইদিকে যাবে খেলার টানে হোক বা যাই হোক, যারা হচ্ছে নিজ দেশে হচ্ছে ওইভাবে সুযোগ পাইতেছে না, ওরা অন্য দেশে হয়তো গিয়ে খেলার প্ল্যান করবে, এটা স্বাভাবিক। তো এখন দেখা যাক কি হয়, বাংলাদেশ থেকেও যায় কি যায় না ওটা তো পরে বোঝা যাবে। যাওয়ার ওকে, তো যাই হোক, তো এই হলো ব্যাপার স্যাপার। আর হচ্ছে এদিকে কি আছে কি আছে কি আছে, ওকে, এক্সপোর্ট দিয়ে নেই আগে একটা। আইজ্যাক টিগল বিট ওকে। যাই হোক, তো টুকটাক বিষয় নিয়ে মাঝে মধ্যে আপনাদের সাথে আলোচনা করি। তো এর মধ্যে আজকে হচ্ছে সৌদি আরব যে প্লেয়ার নিবে ওইটা নিয়েও কথা বলতেছিলাম। তো এর ওই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ক্রিকেটার এবং কোচ চেয়ে বিসিবির কাছে প্রস্তাব দিয়েছে
সৌদি আরবের ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজে এ তথ্য প্রকাশ করে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের দেয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে বিসিবি। অলরেডি নাকচ করে দিয়েছে। ভিশন 2030-এর অংশ হিসেবে ক্রিকেটে ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত উন্নতির লক্ষ্যতে নিয়ে এগোচ্ছে সৌদি আরব। বিনদেশি ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে সকল আইন প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি আরবের জার্সিতে খেলানোর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির ক্রিকেট কর্তারা। তারই অংশ হিসেবে বাংলাদেশ থেকে প্লেয়ার চেয়েছে সৌদি আরব। যাই হোক, আরও ভালো ভালো দেশ থেকে পাইব, বাংলাদেশ থেকে না পাইলেও সমস্যা নাই। ওই ইন্ডিয়া বলেন, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে অনেক জায়গায়। প্লেয়ার নিয়ে সমস্যা হবে না সৌদি আরবের। ওরা টাকা দিয়া ক্রিস্টিয়ানো রোনালদোকেও কিনে ফেলছে, ওটা তো সবার দেখাই। তো যারা ক্রিস্টিয়ানো রোনালদো কিনতে পারে তারা তো নর্মাল প্লেয়ার কিনা ওদের কাছে মামুলি ব্যাপার। যাই ওদের টাকা পয়সা দিয়ে ওরা হয়তো বা আবার এগুলা দেখা যাবে যে ওরা হচ্ছে বিভিন্ন দেশ থেকে ভালো ভালো ক্রিকেটারদেরকে হচ্ছে কিনে ফেলছে। এই ব্যাপারগুলো খুব শীঘ্রই হয়তো আমরা দেখতে পাবো। দেখা যাক তারপরও কি হয় না হয়, বাকিটা তো সময় বলে দিবে। তো ওই সময়ের অপেক্ষায় থাকি আমরা। আর হচ্ছে বাংলাদেশ থেকে গেলে মন্দ হইতো না। তো যাই হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ওটা ভালো জানে কী কারণে দেয় নাই বা কী। তো এই ব্যাপারগুলো হচ্ছে আসলে বোর্ডের সিদ্ধান্ত। তো বোর্ডের যা সিদ্ধান্ত তাই তো হবে। তো কেউ তো চাইবে না যে দেশের কোনো ভালো ক্রিকেটার চলে যাক। দেখা গেল একজন ক্রিকেটারের ভালো খেলে তো দলে চান্স পাইতেছে না, তো সেক্ষেত্রে দেখা যাবে ওরা হচ্ছে সৌদি আরব নিয়ে গেল। তো বাংলাদেশের তো আবার ওরা মিস করবো। এমনও সময় যাইতে পারে যে বাংলাদেশের সাথেই খেলা পড়লো, ও আছে বাংলাদেশের সাথে ভালো করলো। তো ব্যাপারটা কেমন না আর কি। যাই হোক, তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে অত কিছু বলার নাই, মূল আলোচনার বিষয় এগুলো না। তো আমরা যেই আলোচনার টপিকে ছিলাম ওই আলোচনার টপিকে আমরা শীঘ্রই ফিরে যাব এবং আপনাদের সাথে অবশ্যই এগুলো নিয়ে আলাপ আলোচনা বলেন যাই হোক ওইগুলা বলবো আর কি। আমি হচ্ছে একটা থাম্বনেল রেডি করেই আপনাদের সাথে আবার কথা বলা স্টার্ট করব। তো এখানে কি দেওয়া যায় আর, আচ্ছা এই যে 4 ঘন্টা আগে একটা আসছে, এটা কপি করে আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, নিচের টাকাইটা দিলাম। আচ্ছা, আমি হচ্ছে এখানে নতুন একটা জিনিস দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম, সেভ দিয়ে থাম্বনেল সেট করে দিলাম। ওকে, ডান। এটুক ডান হয়ে গেল। শন অন করে দিলাম, চেকিং নট অ্যাবভ দেম। আচ্ছা, এইখানে আরও অনেক কিছু বলা আছে, তো আস্তে আস্তে সবগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, থার্ড ইগল 2 পয়েন্টে চলে যাই আমরা। ইগল 2 পয়েন্টে গেলে লেটেস্টে গেলে ইনস্ট্যান্ট অ্যাভাটার ভিডিও আছে। আর হচ্ছে বাংলাদেশের যে ব্যাপারটা, ওরা প্লেয়ার যে দিবে না, তো দেওয়া না দেওয়া তো আসলে এটা বোর্ডের সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি, আমি আপনি বলে তো লাভ নাই। তো বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্লেয়াররাও হয়তো বা ওইভাবে আগাবে। আর হচ্ছে ওকে 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 ফুল কপি কন্ট্রোল এ কন্ট্রোল সি। ওকে, তারপর কি বলছে,
ক্রিকেটের বিশেষ প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের দেয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে বিসিবি। আচ্ছা, তার পরিকল্পনা আচ্ছা, সৌদি আরবের দেয়া প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের স্বার্থকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন তিনি। বিসিবি সভাপতি বলেন, সৌদি আরব আমাকে 2 মাস আগে প্রস্তাব দিয়েছিল, আমি মানা করে দিয়েছি। তারা আমাদের কাছে পুরুষ এবং নারী ক্রিকেটার উভয় চেয়েছিল, সাথে চেয়েছিল কোচ, কিন্তু আমি নিজের দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কীভাবে তাদেরকে কোচ প্লেয়ার দিতে পারি। দেখ, এই কথাটা উনি বলছে। তো লিভ গল্ফ, ফর্মুলা 1 এবং 2034 ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভের মাধ্যমে সৌদি আরব এর মধ্যেই বৈশ্বিক ক্রীড়াঙ্গনের বড় ধরনের বিনিয়োগ করেছে। এখন আইসিসি ও এশিয়ার ক্রিকেট কাউন্সিলের এসিসি কৌশলগত সমর্থনে তারা উপসাগরীয় অঞ্চলের ক্রিকেট নতুন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছে আর কি। তো ওই নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ওরা এখন অনেক কিছুই ট্রাই করতেছে। তো আমার মনে হয় ওরা ভালো কিছুই করবে। তো যেহেতু চেষ্টায় আছে, ওরা তো অনেক কিছুই করতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ব্যাটিং ব্যর্থতায় সেমিতে বিদায় বাংলাদেশের। কিসের দেখি তো একটু। ব্যাটিং ব্যর্থতায় সেমিতে বিদায় বাংলাদেশ। আচ্ছা, হ্যাট্রিক শিরোপার স্বপ্নে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের 3 ম্যাচেই দাপুটে জয়ে সেই সম্ভাবনা আরও জাগিয়েছিলেন আজিজুল হাকিম ও তামিমরা। আচ্ছা, যাই হোক, ওইখানে তামিম আছে একজন। গ্রুপ পর্বের 3 ম্যাচেই দাপুটে জয়ে সেই সম্ভাবনা। সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পড়েছিল তারা, কিন্তু বৃষ্টিবিঘ্নিত মাটিতে ব্যাটিং ব্যর্থতার লড়াইয়ের পুঁজি তুলতে পারেনি তারা। সহজ জয়ে ফাইনাল জায়গা করে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান জায়গা করে নিয়েছে ফাইনাল। আচ্ছা, আগামী 21 ডিসেম্বর দুবাইতে শিরোপা জয়ের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা। আজকেই তো দুবাইয়ের আইসিসি একাডেমিক বৃষ্টিতে মাঠ নেমে আসে 27 ওভারে। টসে হেরে আগে ব্যাটিং পাওয়ার বাংলাদেশ 26 ওভার 3 বলে করে 121 রান। আচ্ছা, জবাবে 16 ওভার 3 বলেই 8 উইকেটে জয় নিশ্চিত করে পাকিস্তানের ওপেনার সামির মিনহাজ একাই 69 রানের অপরাজিত ইনিংস খেলেন। বাহ, খুব ভালো খেলছে। পাকিস্তানি ব্যাটসম্যানগুলা ভালোই খেলে, মাঝে মধ্যে ওরা কি যেন হয়, এই আর কি। 10টা একটা দিয়ে দিই। পাকিস্তান যে কখন কি করে না করে কিছুই বোঝা যায় না। ওরা কিন্তু ভালো ভালো প্লেয়ার গিয়া তৈরি করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কি হয় আমি জানি না। ওদের অনেক কিছুই অনেক খামখেয়ালি বা গাফিলতির কারণে হয় কিনা। আচ্ছা, যাই হোক, এই কথা না বলি। বাংলাদেশের ব্যাটিংয়ে ছন্দপতন শুরু হয় 5ম ওভারে। 54 রান তুলতেই ফেরেন 2 ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার। দলীয় 55 রানে অধিনায়ক তামিমও ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর মিডল অর্ডার ভেঙে পড়ে ব্যাটিং স্তম্ভ। এই একই, ওই বড়গুলা যেমন খেলে ছোটগুলা ওই টাইপেরই। যাই হোক, এগুলা বলে লাভ নাই। শেষ দিকে সামিউর বাশিরের 33 রানের ইনিংসে 100 পার হয়, কিন্তু লড়াইয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না। আর তা পাকিস্তানের ব্যাটিংয়ে টেরই পাওয়া গেল না। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। 8 উইকেটে জিতছে ভারত। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এরপর তো আচ্ছা, লাস্ট তো সম্ভবত কারা জিতলো। আচ্ছা, তারপরেই আবার ওই ভারতকে নাকানি চুবানি খাইয়ে পাকিস্তান জিতে গেছে। এদিকে আবার ভারতের পাশ দিয়ে এসে, যাই হোক, ভালো লাগতেছে শুনে। তো এটা আমরা একটু নিউজটা পড়ার ট্রাই করি। বেস্ট। আচ্ছা,
উম, দুর্দান্ত ব্যাটিং সামির মিনহাজের এবং বল হাতে আলী রাজার তাণ্ডব। বাহ, পাকিস্তানরা কিছুদিন পর পরই দেখা যায় নতুন নতুন তারকা প্লেয়ার পাওয়া যায়, ব্যাপারটা ভালো। এই দুয়ে মিলে ভারতের উপর দাপুটে জয় তুলে নিল পাকিস্তান। বাহ, এরই সঙ্গে 191 রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পাকিস্তান। 191 রানের ব্যবধানে, ওই তাহলে তো খুব ভালো খেলছে, মারাত্মক মারাত্মক। দেখা যাক ওরা আর কি কি করছে দেখি। আজ দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ভারতের মতো শক্তিশালী দলকে রীতিমতো নাকানি চুয়ানি খাইয়ে ছেড়ে দিয়েছে পাকিস্তানি যুবারা। পাকিস্তানি যুবকরা ওদেরকে হচ্ছে নাকানি চুবানি খাওয়াইছে। যাই হোক, এখন ইন্ডিয়ান দাদারা তো এখন মাথা গরম থাকবে। যাই হোক, দেখা যাক কি হয়। টসে হেরে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের তুলোধনা করেন সামির মিনহাজ। 113 বলে 172 রান করেন মিনহাজ। ও বাবা, 113 বলে 172 রান করছে। তার এই ব্যাটিং তাণ্ডবের পর পাকিস্তান 8 উইকেট হারিয়ে 347 রানের পাহাড় গড়ে। বাবা, এমন তো বাংলাদেশে জিতত না ওদের সাথে। যাই হোক, এইখানে গেল এই পর্যন্ত। জবাবে 26 ওভার 2 বলে মাত্র 156 রানে অল আউট হয়ে যায় ভারত। আলী রাজা নেন 4 উইকেট। এই তো, খেলা তো নেই শেষ। 191 রানে ওরা জিতে গেছে। যাই হোক, এরপরে দেখি আর কি কি হয়েছে। টসে হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তুলোধনা করেন সামির মিনহাজ। তো 172 রান করেন। তারপর মূলত 347 রান পাহাড় ডিঙ্গাতে মিশনে নেমেই চাপে পড়েন ভারতীয় ব্যাটাররা। শুরুতেই হচ্ছে গিয়ে আপনার খেল হারিয়ে ফেলেন। অবশ্য পাকিস্তানি বোলাররা শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। পাকিস্তানি বোলারদের তোপে একের পর এক উইকেট হারাতে থাকে ভারতের জুনিয়ররা। ভারতের জুনিয়ররা ভালোই নাকানি চুবানি খাইছে। মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার আয়ুষ। অপর ওপেনার ভৈরব সূর্যবংশী অবশ্য 26 রান করতে সমর্থ হন। আর অ্যারেন জর্জ 9 বলে 16 রান করে আউট হন। বিহান মালহোত্রা 7 রান, বেদান্ত ত্রিবেদী করেন 9 রান, অভিজ্ঞান কুন্ডু 13 ও 19 রান করে সাজঘরে ফেরেন। খিলান প্যাটেল সর্বোচ্চ 36 রান করতে পারেন 10 নম্বরে নামা টেলেন্ডার দীপন দেবেন্দ্রন। নামগুলো একটু তো পাকিস্তান শিবিরে আলী রাজা 6.2 ওভারে 42 রান নিয়ে চতুর্থ 4 উইকেট নেন। 2টি করে উইকেট নেন মোহাম্মদ সাইম, আব্দুল সুবহান ও হুজাইফা হাসান। আর কি ব্যাপার। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 347 রান করে পাকিস্তান। 113 বলে 17টি বাউন্ডারি, 9টি ছক্কার মার, 172 রান করেন সামির মিনহাজ। আহমেদ হুসাইন করেন 56 রান, উসমান খান করেন 35 রান, ফারহান ইউসুফ করেন 19 রান। 3 উইকেট নেন দীপেশ দেবেন্দ্রনাথ। এই তো মানে, যাই হোক, এখন দাদাদের মূল ব্যাপার তো বুঝতে পারছেন। ওরা আসলে ভালোই খেলে, খারাপ খেলে না। যারা বড় আছে ওরা তো ভালোই খেলে। ছোটদের এই অবস্থা, যাই আস্তে আস্তে ভালো শিখবে, ওইটা নিয়ে সমস্যা নাই। তো এই ব্যাপারে আর কিছু বলা যায় নাকি? ক্রিকেট নিয়ে আর কি আলোচনা করা যায়? আচ্ছা, আলোচনা করার আগে এর মাঝে একটু কাজ করে নেই। ফেভারিট থেকে হচ্ছে গিয়ে আপনার ফিল্টারে গিয়ে একটা পুরো টাইনা দেই ভিডিওতে। তারপর হচ্ছে গিয়ে ইফেক্টের একটা কাজ আছে,
ওইখানে গিয়ে দিলাম পুরাটা। ওকে, ডান। তারপর হচ্ছে গিয়ে আপনার এইখানে থাম কেটে দিয়ে মিডিয়াতে গেলাম, লোগো নিলাম, লোগো আনলাম, টাইনা বড় করে দিলাম। আচ্ছা, এইখানে তারপর ছোট ছোট করে আবার বড়। আচ্ছা, এইটুকু থাক। তারপর হচ্ছে গিয়ে আমি ইগলের না, আচ্ছা, ইগল টু আর কি দেখা যাচ্ছে, একটু চেক দিয়ে আসছে একটা জিনিস। চেক দেওয়ার সাথে সাথে চেক দিতে দিতে সাথেই থাকেন। আচ্ছা, ফোনেও একটু জিনিস দেখি। না, এখানে দেখার দরকার নাই। করে আমি একটা ব্রাউজার নেই। ব্রাউজারে সেখানে সার্চ করে আমি দেখি কিছু পাই কিনা। আচ্ছা, পাওয়া গেছে একটা জিনিস। 56 দিন মনে হয় না কিছু হইব। যাই হোক, তো এখন ভারতের এই হার নিয়ে আর তো কিছু বলার থাকে না। আর রাজশাহী ট্রাভেল করছে। আচ্ছা, আমাদের বিপিএল নিয়েও অনেক কথাবার্তা চলতেছে, তো ওইগুলো নিয়েও একটু আলোচনা করা যায় চাইলে। কে হবেন রাজশাহীর অধিনায়ক যা জানালেন কোচ, এই শিরোনামে একটা নিউজ আসছে। তো বিপিএল নিয়ে বলার আগে অনেক কিছুই বলা যায়, তবে বিপিএল আসর তো আর ওইভাবে আইপিএল এর মতো তো জমজমাট হয় না। তো যতটুকু হয় তো ওইটুকু নিয়েই আমি টুকটাক আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমি একটু নিজের কাজ সেরে নিব। আর নিজের এই কাজ শেষ করতে করতে আপনারা কমেন্টে জানায়েন কে কোন বিভাগ থেকে বলছেন, কার কোন প্লেয়ার ভালো লাগে আর কি। আর আমাদের এবার তো হচ্ছে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো নাই, এবার তো ডিরেক্ট চিটাগাংয়ের। তো এই তো দেখা যাক এবার কারা ফাইনাল যায় বা জিতে, অনেক কিছুই দেখার বিষয় আছে এখানে। ফাইনাল তো হবে, তবে আইপিএল এর মতো যদি জাঁকজমট হইতো, সব নিয়ম কানুন মাইনে চলতো, এমন অনেক সময় দেখা যায় প্লেয়ারদের নাকি বেতন ভাতা এগুলো ঠিক মতো দেওয়া হয় না। তো এই ব্যাপারগুলো আসলে খুব লজ্জাজনক। তো আশা করি বাংলাদেশ এইগুলো হচ্ছে কাটায় উঠবে। এখন ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে তো আসলে ওইভাবে আগাইতে পারবে না ক্রিকেট। যাই হোক, আমার মনে হয় যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো সব কিছু আয়োজন করে এগুলো ঠিক হয়ে যাবে আশা করি। আর ঠিক না হলে ওই বিপিএল যেমন চলতেছে এমনই চলবো, এই আর কি। ওইটা নিয়ে আর বলার কিছু থাকবেও না, করারও কিছু থাকবে না, এই তো। আর বিপিএল শুরু হইলে ওই যে ইন্ডিয়ান আইপিএলের মতো এত আমেজ ওইটাও নাই, থাকেও না নর্মালি। তো আইপিএল তো হচ্ছে কোটি কোটি টাকার মানে বাজি হয় ওইখানে। তো ওদের তো আসলে
মানে এত পরিমাণ টাকা খরচ করে ওরা, মানে ওইটা আসলে জমজমাট হইতে বাধ্য। আর আইপিএলে আপনার মানে যেটা হওয়ার না ওইটাও হয়ে যায় খেলার মধ্যে। আর ওদের সব প্লেয়ার হচ্ছে বিগ হিটার, বিগ ব্যাটসম্যান যাই বলেন, সব দারুণ জোস হয় আর কি। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে টুকটাক আলোচনা হবে, আলোচনা সমালোচনা যাই বলেন হবে। তো এর আগে হচ্ছে আমি আর কি বলা যায় আপনাদের সাথে, 24 হয়ে গেছে তো। আচ্ছা, কে হবেন রাজশাহীর কোচ, আচ্ছা এটা আমি জাস্ট একটু আপনাদের পরে শোনাবো। এর আগে 1-2 মিনিট সময় লাগবে আমার। আর 1-2 মিনিটে জানান কে কোন দল সাপোর্ট করতেছেন, কে কোন বিভাগ থেকে আছেন, এবার কি মনে হয় যে কারা হচ্ছে ভালো টিম সাজাইতে পারছে, বা কারা এবার চ্যাম্পিয়ন হবে, এই ব্যাপারগুলো আর কি টুকটাক। ওকে, আসন্ন বিপিএল এর জন্য অভিজ্ঞ তারুণ্যের সমন্বয়ে দল গঠন করছে রাজশাহী ওয়ারিয়র্স। এর মধ্যে দলগত অনুশীলন শুরু করে দিয়েছে তারা। বিপিএল শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি থাকলেও এখনও দলের অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি, মানে রাজশাহী ওয়ারিয়র্স আর কি। তবে দলটির কোচ হান্নান সরকার জানিয়েছেন অধিনায়ক হওয়ার দৌড়ে কারা এগিয়ে আছেন। কে হবেন রাজশাহীর অধিনায়ক, এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, আমাদের কাছে ভালো ক্যান্ডিডেট আছে, মুশফিক, শান্ত, এমনকি আকবরও সবাই প্রমাণিত অধিনায়ক। বলা যায় অধিনায়কত্বের বিবেচনায় আমাদের একটা মধুর সমস্যা আছে, খুব শীঘ্রই সবাই জানতে পারবেন কে হচ্ছেন রাজশাহীর অধিনায়ক। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন কে, জবাবে হান্নান সরকার বলেন, টিম কম্বিনেশনে মুশফিক একটু এগিয়ে থাকবে, সে কিপিংটা খুব ভালো উপভোগ করে, কিপিং করলে সে খেলায় বেশি সম্পৃক্ত থাকে। তো এই ব্যাপারটা বলা হয়েছে। মুশফিকের মতো একজন অভিজ্ঞ কিপার উইকেটের পেছনে থাকলে অধিনায়কের জন্য বোলিং ও দল পরিচালনা অনেক সহজ হয়। অন্য কেউ অধিনায়ক হলে মুশফিকের গাইডেন্স পাবে, এই আর কি ব্যাপারগুলো। এখানে আসলে মুশফিককে অধিনায়কত্ব দিবে কি দিবে না, এটা নিয়ে একটা সংশয় রয়েই যায়। তারপর দেখা যাক কি হয়, ওই এত টেনশন নিয়ে লাভ নাই ওদের নিয়ে। তারপর হচ্ছে এদিকে বাংলাদেশের প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচের সময় পরিবর্তন হয়েছে বিপিএল কর্তৃপক্ষ। 26 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগত সিলেট টাইগার্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে দুপুর 2টায় বিপিএলের পর্দা ওঠার কথা ছিল, তবে সেই সময়সূচিতে এসেছে পরিবর্তন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকতার জন্য বিপিএলের প্রথম ম্যাচে দুপুর 2টার পরিবর্তে বিকেল 3টায় শুরু হবে, 1 ঘন্টা পিছানো হয়েছে। প্রথম সেশন চলবে বিকাল 4টা থেকে 30 মিনিট পর্যন্ত, বিকাল 20 মিনিট বিরতির পর দ্বিতীয় সেশন হবে 4টা থেকে 4টা 50 মিনিটে, 4টা 50 মিনিটে শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা 6টা 20 মিনিটে। একই দিনের পরের ম্যাচের সময় পেছানো হয়েছে, ম্যাচটি শুরু হবে রাত 7টা 45 মিনিটে। একই ম্যাচের প্রথম সেশন চলবে রাত 9টা 15 মিনিট পর্যন্ত। 20 মিনিটের বিরতির শেষে 9টা 35 মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে রাত 11টা 5 মিনিট পর্যন্ত। আসরের বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। তো এখানে টাইম নিয়ে একটু হচ্ছে সমস্যা হয়েছে, একটু এদিক সেদিক করা হয়েছে। তো যাই হোক, এটা ব্যাপার না, টাইম একটু এদিক সেদিক হইল, খেলা হোক, খেলা হলেই দেখা যাবে, বোঝা যাবে কি হয় না হয়। ওই খেলার আগে হচ্ছে কিছু আনুষ্ঠানিকতা আছে, ওই ব্যাপারগুলোই হচ্ছে এখানে মূল বিষয় আর কি। এগুলোর কারণেই টুকটাক ওই খেলাটা পিছাইছে আর কি একটু। তো রাজশাহীর
কেউ আছেন কিনা, বা রাজশাহীর কে উইকেট অধিনায়ক হবে। মুশফিকুর রহমান যেহেতু আছে, তো উইকেট কিপার তো থাকবে আশা করি। তো এরপরেও যদি কেউ কিছু বলেন বা জানার থাকে জানাবেন। যাই হোক, তো মুশফিকুর রহমান মনে হয় অধিনায়কত্ব পাবেন আমার মনে হয়। এরপর জানি না কি হয়, বাকিটা তো ওই ফ্রাঞ্চাইজির চিন্তা ভাবনা, ওরা যা বলবে তাই তো হবে। এখন হচ্ছে গিয়ে রাজশাহীর অধিনায়কত্ব নিয়ে শান্ত অথবা মুশফিক হইতে পারে। মুশফিকই হওয়ার সম্ভাবনা আছে, নাকি আবার মুশফিককে উইকেট কিপার দিয়ে শান্তরে দিবে, যেহেতু বলছে। এখন বলা যেতে পারে যে শান্তরে দিলে মুশফিকের কাছ থেকেও কিছু শেয়ার করতে পারবে, অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে, এটা ওইটা এগুলো আর কি। এখন বাকি বিষয় আসলে কি করে না করে তো রাজশাহীর ব্যাপার, ওরা কি করবে এটা দেখার জন্য আসলে ওয়েট করা লাগবে একটু। ডেমো 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 আসছে। ওকে ওকে, আচ্ছা আমরা কইছিলাম, আমরা ছিলাম হচ্ছে রাজশাহীর অধিনায়ক কে হবে। অধিনায়ক যেই হোক, আশা করি মুশফিক অথবা ওই কি বলে আপনার শান্তই হবে হয়তোবা। যাই হোক, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা বিপিএল শেষ করে চট্টগ্রামের দিকে যাই। বিপিএল তো হচ্ছে গিয়ে রাজশাহীটা নিয়ে অনেক কথাবার্তা হইল, চট্টগ্রাম নিয়েও এবার দেখি। কুমিল্লা তো এবার নাই, চট্টগ্রাম নিয়ে একটু টুকটাক কথাবার্তা বলার ট্রাই করি আপনাদের সাথে। আর চট্টগ্রামের কে কে আছেন এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা যাক কি হয়, চট্টগ্রামের ভাগ্যে কি আছে। চট্টগ্রাম দেখি। চট্টগ্রামের কোচের দায়িত্বে আইপিএল খেলা ক্রিকেটার, আইপিএল খেলছে এমন ক্রিকেটার আছে কে দেখি। বিপিএল এর দ্বাদশ আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। 6 দলের অংশগ্রহণে হবে এবারের আসর। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিপিএল এর শুরুর শেষ মুহূর্তে কোচ বদল করেছে তারা। শুরুতে দেশীয় কোচ মমিনুল হককে দায়িত্ব দিলেও তাতে পরিবর্তন এনে বিদেশি একজন প্রধান কোচের দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম। শনিবার 20 ডিসেম্বর রাতে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করে দলটি। কোচ হিসেবে এবার জাস্টিন মাইলস ক্যাম্পের কথা জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি। 48 বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার খেলোয়াড়ের জীবনে ছিলেন বোলিং অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়ে ছিলেন পারদর্শী। যাই হোক, দেশটি জার্সির সব ফরম্যাট মিলিয়ে খেলেছেন 97টি ম্যাচ, যার মধ্যে রয়েছে 4টি টেস্ট, 85টি ওয়ানডে এবং 8টি টি20। এছাড়াও ফ্রাঞ্চাইজিটি ক্রিকেটে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। যাই হোক, খেলোয়াড় জীবনে পেশাদার শেষ ম্যাচটি খেলেছেন 2015 সালে। এখন 25, তার মানে 10 বছর যাবৎ সে অবসরে আছে আর কি। আর চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড হচ্ছে শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আকবর আহমেদ, মোহাম্মদ নাইম শেখ, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জহিরুজ্জামান সাগর, নিরুশান ডিকবেলা, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম। তো এই হচ্ছে গিয়ে চট্টগ্রামের কোচের ব্যাপারটা আর কি। বিপিএল এর শুরুর সময় আছে, বিপিএল এর টিকিট বিক্রি শুরু, এটা কিভাবে কিনবেন এই ব্যাপারেও বলা হয়েছে। আচ্ছা দেখি এখানে কি বলা হয়েছে বিপিএল ক্রিকেট বিক্রি নিয়ে। এখন আসলে ওইভাবে বিপিএল নিয়ে তো মাতামাতি হয়ও না, যতটুকু হয় ওই
নর্মালি যেই বিভাগের ওই বিভাগের যদি খেলা হয় তখন একটু মাতামাতি হয় আর কি, এছাড়া ওইভাবে আর হয় না। যাই হোক, আমরা দেখবো এরপরে কি হয় না হয়। বিপিএল নিয়ে তো অনেক কিছুই হয়, হোটেল ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট সব মিলিয়ে আসলে এখনো গুছায় উঠতে পারে নাই। তো গুছায় উঠতে পারলে আমার মনে হয় বিপিএল ভালোই জমাইতে পারতো আর কি, বিপিএল আসর। তো বাংলাদেশ তো আসলে ওইভাবে ট্রাই করে না বিপিএল আসরটা জমানোর। ঠিকঠাক মতো সব করতে পারলে ভালোই জমতো আমার মনে হয় বিপিএল আসরটা। এখন যতটুকু জমে ওই তো ওইটুকুই, আমাদের এত টেনশন নিয়ে লাভ নাই। খেলার সময় জাস্ট খেলা দেখব। আর বিপিএল এর এই আসরে কারা জয়লাভ করবে এই ব্যাপারে আপনারা ওই কমেন্টের মাধ্যমে অথবা যার যার মতামত আছে এগুলো জানাতে পারেন। দেখি এগুলো সময় পাইলে কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার ট্রাই করব। আর হচ্ছে আচ্ছা, এখানে আমি একটা টাইটেল দিয়ে দিই, দেওয়ার পরে টাইনা বাম পাশে নিয়ে আসলাম। আচ্ছা, এইখানে সেভ দিয়ে দুজন মাঝে বেকারস, ওকে দিয়ে দিলাম বেকারস। ওকে, যেহেতু আমরা ছিলাম হচ্ছে বিপিএল এর আলোচনায় আর কি। তো বিপিএল এর টিকিট বিক্রি কেমন হবে, কত দামে হবে, বা কি দাম ঠিকঠাক মতো থাকবে কিনা, দর্শক কেমন হবে, তো এই ব্যাপারগুলো নিয়ে টুকটাক আলোচনা করার ট্রাই করব। দেখি কি হয়, কি করা যায়। আচ্ছা, কয়েকটা কিওয়ার্ড হ্যাশট্যাগ এগুলো নিয়ে নেই আমি। ওকে ডান 82। ওকে, 1 2 3 4 5 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 11 12 13 14 15 16। আচ্ছা, এখানে হচ্ছে পুরো জিনিসটাই নাই বসায় দিলে এটা কমপ্লিট হয়ে যায়। ওকে, আরেকটা আছে, ওকে ওইটা ছোট আছে, ওটা নিয়ে নিব আমি, নিলে সময় কম লাগবে। ডান সব ডান। আচ্ছা, বিপিএল এর টিকিট বিক্রি শুরু, কিভাবে কিনবেন বা যেভাবে কিনবেন। তো দরজায় করানো হচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর আগামী 26 ডিসেম্বর মাঠে করা হবে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। জমজমাট এই আসরের সামনে রেখে আজ 21 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রি, মানে আজ থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গেছে অলরেডি। বিকেল 4টা থেকে বিপিএল এর সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে। তবে এবার আর লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে না। আর সমর্থকদের এই তো বিসিবি জানিয়েছে সব টিকিট মিলবে কেবল অনলাইনে। বিপিএল এর লিগ পর্বে প্রতিদিনই একই মাঠে হবে 2টি করে ম্যাচ, 2টি ম্যাচেই দেখা যাবে এক টিকিটে। আর প্রতিটি টিকিট কেনা যাবে সর্বনিম্ন 200 টাকায়। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব ধরনের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচের টিকিটে কোনো বুথে সরাসরি বিক্রি করা হবে না। সরাসরি কোনো টিকিট বিক্রি হবে না, এবার সব অনলাইনে। দর্শক আজকে www.govcricket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। এবার যে ক্রিকেটের যে ওয়েবসাইট আছে ওইখানে গেলে টিকিট কাটতে পারবেন। এবার দর্শকদের স্বার্থের কথা বিবেচনা করে টিকিটের দামও রাখা হয়েছে নাগালের মধ্যে।
সর্বনিম্ন 200 টাকা খরচ করলেই স্টেডিয়ামে বসে উপভোগ করা যাবে একদিনেই 2টি ম্যাচ। সিলেটের স্টেডিয়ামের শহীদ তুরা স্ট্যান্ড গ্রিন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে 200 টাকা। এছাড়া শহীদ আবু সাইদ স্ট্যান্ড 250 টাকা, ক্লাব হাউস আপন জোন 500 টাকা, জিরো ওয়েস্ট জোনের টিকিট মিলবে 600 টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লেয়ার ওয়েস্ট ইস্ট জোন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 2000 টাকা। উল্লেখ্য, সিলেট পর্বে খেলা হবে 26 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত, মাঝে 28 ও 31 ডিসেম্বর কোনো ম্যাচ নেই। বিপিএলের প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যায় খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। যাই হোক, নোয়াখালীর সাথে চট্টগ্রামের খেলা আছে এবার। জানাই দিলাম আপনাদেরকে বিপিএল এর টিকিট বিক্রি শুরু বা কীভাবে কিনবেন। এই এখন আর কি করা যায়, কি নিয়ে আলোচনা করা যায়? বিপিএল এর টিকিট গেল চট্টগ্রাম কোচ কম্বোডিয়া রাখবেন। আচ্ছা, বাংলাদেশের একজন প্লেয়ার কম্বোডিয়ায় ডাক পাইছে, ওটা কিভাবে কি দেখি একটু। কম্বোডিয়া জাতীয় দলে যেভাবে ডাক পেলেন বাংলাদেশের সোয়াইব, হ্যাঁ, তো দেখি কে এই সোয়াইব, চিন্তা তো। ইন্দোনেশিয়া সফরের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে কম্বোডিয়া জাতীয় ক্রিকেট দল। ঘোষিত সেই দলে আছেন বাংলাদেশি একজন, তার নাম মোহাম্মদ সোয়াব আলম, সৃজন নাম, ডাকনাম। প্রথম বাংলাদেশি হিসেবে কম্বোডিয়ার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। নারায়ণগঞ্জে বেড়ে ওঠা সোয়াব বাংলাদেশে থাকতে খেলেছেন জেলা পর্যায়ের ক্রিকেট। কম্বোডিয়ার জাতীয় দলে ডাক পাওয়ার আগে মিয়ানমার লিগে খেলেছেন 2015-16 মৌসুমে। চাকরির সুবাদে কম্বোডিয়ায় পাড়ি জমান। সেখানে ছুটির দিনগুলোতে নিয়মিত ক্রিকেট খেলতেন তিনি, করেছেন কঠোর পরিশ্রম, আর তাই প্রতিদান পেয়েছেন জাতীয় দলে ডাক পাওয়ার মাধ্যমে। বাহ, কম্বোডিয়া চলে গেছে, তারপরও খেলা চালাই গেছে, যাক ভালো, ভালোই ওর ডাক পাইছে, এখন খেলবে, ব্যাপারটা ভালো লাগলো শুনে। কাল বেলাকে সোয়াইব আলম বলেন, গতবারও কল পেয়েছিলাম, গতবারও কল পাইছিল, তবে খেলা হয়নি। ক্রিকেট খেলাটা আমার নেশা। কম্বোডিয়াতে ক্রিকেট খুব বেশি জনপ্রিয় নয়। নাইট ক্রিকেট, ইনডোর ক্রিকেট সহ এরকম কিছু দলের সঙ্গে জড়িত ছিলাম। অন্যরা যখন ছুটির দিন উপভোগ করো, তখন আমরা ওই দিনগুলোতে অনেক পরিশ্রম করছি। সোয়াব জানান, কম্বোডিয়া জাতীয় দলে খেলার জন্য দেশটির কোচ দীর্ঘদিন ধরেই তাকে অনুরোধ করছেন। সবশেষ গত 2 বছর ধরে ক্রিকেটটাকেও আরও সিরিয়াসলি নেয়। এ প্রসঙ্গে তিনি বলেন, পুরো দেশ থেকে আরও খেলোয়াড় বাছাই করে কোচ আমাকে দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের জাতীয় দলে খেলার জন্য। ক্রিকেট বলের খেলাটা 2 বছর ধরে সিরিয়াসলি খেলছি। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বি ফার্ম এবং এম ফার্ম সম্পন্ন করেন সোয়াব। মাস্টার্স শেষে উন্নত জীবনের জন্য পাড়ি জমান বিদেশে। কম্বোডিয়ায় চাকরি করছেন। বর্তমানে দেশটির কম্বোডিয়ার মেসকাবা ফার্মাতে কান্ট্রি ম্যানেজার পদে কর্মরত আছেন এই তরুণ। আসন্ন ইন্দোনেশিয়া সফরে 8 ম্যাচের টি-20 সিরিজ খেলবে কম্বোডিয়া। ইন্দোনেশিয়ার বালিতে 23 থেকে 28 ডিসেম্বর চলবে সিরিজের 8টি টি-20 ম্যাচ। আচ্ছা, এরই মধ্যে খেলার জন্য কম্বোডিয়ার ক্রিকেট বোর্ডের মাধ্যমে নিজের কর্মস্থলের কাছে ছুটির আবেদন করেছেন সোয়াইব। সব ঠিক থাকলে কম্বোডিয়ার জার্সি গায়ে ক্রিকেট মাঠে নামবেন এই বাংলাদেশি ব্যাটসম্যান। এক নজরে কম্বোডিয়ার স্কোয়াড: শক মাংদারা, হানকেম মার্সেলে, মোহাম্মদ সোয়াব আলম বাংলাদেশি, মোহাম্মদ নাইম, তাজিশেরি, গিরেশ নিবেদ, রাথানাক চান্থল, পেল ভান্নাক, বেউকেস এটিএনে, তে সেলেঙ্গু, গুলাম মুর্তাজা চুংতাই, নির্মালজ্জিত সিং,
শাহ আবরার হুসাইন, বুনথেন ফন, লুকমান বাট। আচ্ছা, যাই হোক, তো এই নামগুলো জানলাম। তো বাংলাদেশের প্লেয়ারও যাই হোক, দেখেন ভাগ্য কই নিয়ে গেছে ওরে। বাংলাদেশে হচ্ছে বিএসসি এমএসসি কমপ্লিট করার পরে ও হচ্ছে ডাক পাইছে আপনার কম্বোডিয়াতে, হচ্ছে গেছে চাকরির উদ্দেশ্যে। ওইখানে গিয়ে ক্রিকেট খেলতো মাঝে মধ্যে। তো ওই খেলাটা হচ্ছে এখন প্রফেশনালি হয়ে গেছে আর কি। 19 টাকা খরচ করে ইন্ডিয়াতে গেলে আমগো কোনটায় দেয়? ওকে ওকে ওকে, যাই হোক। ইঞ্জিন কাট, ইঞ্জিন কাট। যাই হোক, আর কি করা যায় এখানে? আচ্ছা, এইবার হচ্ছে প্যাকার্ডসোর দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন। আচ্ছা, এটা তো ছোট্ট একটা জিনিস, শেষ করে দিলে কন্ট্রোল এ, কন্ট্রোল সি। কম্বোডিয়া খেলবে, যাই হোক। কম্বোডিয়া জাতীয় দলে ডাক পাইছে বাংলাদেশি ক্রিকেটার সোয়েব। যাই হোক, দেখি এখন ও কেমন খেলে, কি করে না করে, তো অবশ্যই দেখা যাবে। আর আছে শিক্ষা নিয়ে কি আছে এদিকে? শিক্ষা নিয়ে অনেক কিছু আছে, বাণিজ্য আছে, মতামত আছে। আরো $6 কোটি কিনলো কেন্দ্রীয় ব্যাংক, $6 কোটি। আচ্ছা আচ্ছা, বিশ্ব নীরবে সৌদি আরব নিয়ে অনেক কিছুই আলোচনা হইতেছে। আর এদিকে আর কি নিউজ আছে? আইপিএল এর একাদশে মুস্তাফিজও তো আছেই। যাই হোক, মুস্তাফিজুর রহমান আইপিএল এবার মাতাবেন কলকাতার হয়ে। তো বাংলাদেশ তো বরাবরই কলকাতার ফ্যান, বা কলকাতার খেলাগুলো দেখে। তো এইগুলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, অনেক কিছুই হবে, দেখবেন আস্তে আস্তে সবই হবে এগুলার। চলে এসেছে এইবার হচ্ছে 3বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স 2026 আইপিএল এর আগে দলকে শক্তিশালী করতে আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে 13 জন ক্রিকেটারকে দলে নেয়। নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে 25 কোটি টাকায় দলে বেরিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি। শাহরুখ খানের অনেক টাকা, ও দলে বড় বড় প্লেয়ার নিবে, টাকা খরচ করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমাদের কাছে হয়তো অস্বাভাবিক, কিন্তু তাদের কাছে স্বাভাবিক। আচ্ছা, তারপর পাশাপাশি শ্রীলঙ্কার মাথিসা পাথিরানাকে 18 কোটি টাকায় এবং বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি টাকার বেশি দেয় এই দলটি, 20 লাখ সম্ভবত। তো এগুলা নিয়েই হচ্ছে টুকটাক নিউজ হইতেছিল, 2 দিন দেখতেছিলাম আইপিএল নিয়ে। তো আইপিএল আসর তো খুব বড় আসর, তো এটা নিয়ে অনেক মাতামাতি হয়, অনেক কথাবার্তা হয়, অনেক আলোচনা সমালোচনা হয়ে থাকে। তো এই আইপিএল খেলা শুরু হইলে তখন তো আরও বেশি দেখা যাবে, তখন আরও অনেক নিউজ থাকবে, ওইগুলো নিয়ে অনেক কথাবার্তা হবে। আর আইপিএলে কার কোন দল ফেভারিট, এবার তো অবশ্যই যারা বাংলাদেশি আছে তারা অবশ্যই কলকাতার সাপোর্ট করবে আশা করি, কারণ কলকাতাতে আমাদের বাংলাদেশি যে প্লেয়ার মুস্তাফিজুর রহমান আছে, তো মুস্তাফিজের কারণেই হয়তো বা ওই কলকাতার সাপোর্ট আর বেশি দেখা যাওয়ার কথা আর কি। নর্মালি ওই সাকিব আল হাসান যখন কলকাতায় খেলা শুরু করে তখন থেকেই
কলকাতার একটা বড় ফ্যান বেস তৈরি হয়ে গেছে, এই আর কি। আর কি বলার আছে, এদিকে গোপ্রো জানুয়ারি, ওকে। শরীরকে ফিট রাখুন। ওকে ওকে ওকে, এবার হচ্ছে আমরা আইপিএল রাখি। আইপিএল রাখে হচ্ছে আমরা অন্য কিছু টপিক খুঁজি নাকি। তো টপিক খোঁজার আগে 18-19 হয়ে গেছে, দেখি। সোর্স রামস স্পেশাল অফার, প্যাকার্স ভার্সেস লুজার্স, কপি পেস্ট। এটা একটা থাম বানানো লাগবে, থাম নেল 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 নেল। ওকে, আমরা চলে যাই নিচের দিকে। নিচে গেলাম, কপি করলাম, পেস্ট করে দিলাম, কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। এবার হচ্ছে এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম ফটোশপে। ফটোশপ থেকে হচ্ছে টাই ব্যবহার করে দিলাম। আমাদেরটা প্রায় রেডি হয়ে গেছে। স্পেশাল রামস, স্পেশাল স্পেশাল। আচ্ছা, আইপিএল নিয়ে তো অনেক কথাবার্তা হইলো। কার কোন ফ্রাঞ্চাইজিটি বেশি পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।